এখন এই অ্যামিনো অ্যাসিড রে রাইবোজোমের কাছে নিয়ে যায় কে, ট্রান্সফার করে কে ভাই বলো তো? এই টিআরএনএ হলো রাইবোজোমের কাছে নিয়ে যায়, ঠিক আছে? এখন টিআরএনএ টি দিয়ে আরেকটা কথা মনে রাখবা, সেই কথাটা কি জানো? টিআরএনএ টি দিয়ে মনে রাখবা টাইনি। টাইনি মানে সবচেয়ে ছোট, অর্থাৎ তুমি যত প্রকার আরএনএ পড়বা তার মধ্যে সবচেয়ে ছোট কি? টিআরএনএ। এখন যেহেতু ভাই এটা সবচেয়ে ছোট, তাহলে এটা কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি এটা আমাদের জানা দরকার। নিউক্লিওটাইড মানে তো বুঝোই, মানে কয়টা ইউনিট দিয়ে তৈরি এটা আমাদের জানা দরকার, ঠিক আছে? এটা হলো ভাই 75 থেকে 90টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। 75 থেকে 90টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি। আমাকে ভাই বলো তো, গত ক্লাস যারা করছো বা যারা একদম রেগুলার থাকো, আমাকে বলো তো ভাই, যে আমরা মনে আছে একটা প্রাইমার যোগ করছিলাম ডিএনএ রেপ্লিকেশনের সময়, প্রাইমার? হ্যাঁ, যোগ করছিলাম। আচ্ছা, আরএনএ প্রাইমার ছিল, ওই প্রাইমারটা কয়টা নিউক্লিওটাইড দিয়ে তৈরি ছিল ভাই? 10 থেকে 60টা নিউক্লিওটাইড। এক্স্যাক্টলি 10 থেকে 60টা নিউক্লিওটাইড, আর এটা হলো 75 থেকে 90টা নিউক্লিওটাইড। এই দুইটা সংখ্যা ভাইয়া তোমার নিউক্লিওটাইডের ক্ষেত্রে জানলেই চলবে এই চ্যাপ্টারে। এই চ্যাপ্টারে আর কিছু জানার দরকার নাই, ঠিক আছে? সো এটা গেল টিআরএনএ। এবার টিআরএনএ এর স্ট্রাকচারটা দেখো। টিআরএনএ এর স্ট্রাকচারটা দেখো। টিআরএনএ এর স্ট্রাকচার হলো এইরকম দেখতে। আচ্ছা, এখন তুমি দেখো ভাইয়া টিআরএনএ এর স্ট্রাকচারটা হলো এই যে এইভাবে এরকম। দেখো এইখানে এইরকম কেমনে হইলো? কারণ এই যে মাঝখানে কয়েকটা বেজের সাথে ইন্টারনাল হাইড্রোজেন বন্ড হইছে। ইন্টারনাল হাইড্রোজেন বন্ড মানে কি জানো? এই যে টিআরএনএ তো ভাই মানে আরএনএ তো এক সূত্রক, আরএনএ তো ভাই এক সূত্রক, তাহলে এটার মধ্যে আবার এরকম প্যাচ কেমনে খাইলো? কারণ এই যে এক সূত্রক আরএনএ এর মাঝখানে এরকম হাইড্রোজেন বন্ড হয়ে যায়। ধরো এখানে যদি এ থাকে আর এখানে যদি ইউ থাকে, তাহলে এ আর ইউ এর মধ্যে হাইড্রোজেন বন্ড হয়ে যায়। এখানে ধরো যদি তোমার জি থাকে, এখানে যদি সি থাকে, তাহলে জি আর সি এর ভিতরে এরকম হাইড্রোজেন বন্ড এটা র‍্যাপড হয়ে যায়। কথা বুঝতে পারছো? সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যে আবার, হ্যাঁ, সিঙ্গেল স্ট্র্যান্ডের মধ্যেই হলো তোমার ইন্টারনাল হাইড্রোজেন বন্ড। এটা কিন্তু ডাবল স্ট্র্যান্ড না ভাই, এই স্ট্র্যান্ড কিন্তু একটাই। খেয়াল করো, সুতা তোমার এখানে কয়টা আছে বলো? একটাই আছে, তাই এটা আসলেই সিঙ্গেল স্ট্র্যান্ড। কিন্তু বিষয়টা হলো এই সুতাও নিজেদের মধ্যে ইন্টারনাল হাইড্রোজেন বন্ড তৈরি করে, যার কারণে এরকম পেঁচায় যাইতে পারে। বাট সব সময় এটা হয় না, ঠিক আছে? সব সময় এরকম হয় না। টিআরএনএ এর ক্ষেত্রে এরকম হয়, কারণ ওই ক্ষেত্রে বেসগুলো ম্যাচ করে, তাই হলে এরকম গঠন হয়। বাট এমআরএনএ তারপরে আরআরএনএ এদের ক্ষেত্রে আবার এরকম হয় না। বুঝতে পারছো? প্রোক্যারিওটের তোমার মনে আছে যে গত ক্লাসে যে পড়াইছিলাম ট্রান্সক্রিপশনের শেষে, ওই যে তোমার প্রোক্যারিওটের মধ্যে কি লুপ তৈরি করে বের হয়ে গেছিল, ঠিক আছে? প্রাঞ্জল তো ছিল না, প্রাঞ্জল রেকর্ডেড ক্লাসটা দেখে নিবে অবশ্যই, ঠিক আছে ভাই? ওরা হলো লুপ তৈরি করে বের হয়ে গেছিল, ঠিক এইভাবে লুপ তৈরি করে বের হয়ে গেছিল। আচ্ছা, যাই হোক, তাহলে এটা হলো তোমার আরএনএ এর মানে টিআরএনএ এর গঠন। দেখো এনে কিন্তু সূত্র কিন্তু একটাই আছে। এই দেখো, এই হলো সূত্র কিন্তু একটাই আছে, বাট নিজেদের মধ্যে হাইড্রোজেন বন্ডের কারণে এরকম অনেকগুলো লুপ তৈরি হয়েছে। এখন এই লুপগুলোরে ভাইয়া বাহু বলে, বা আরএনএ এর যে কোনো প্রান্তরে হলো বাহু বলে। এখন দেখো এই আরএনএ এর কয়টা বাহু আছে? দেখো এই জায়গায় একটা বাহু আছে, মানে কয়টা প্রান্ত আছে খেয়াল করো। এখানে একটা প্রান্ত আছে, একটা প্রান্ত, দুইটা প্রান্ত, তিনটা প্রান্ত, চারটা প্রান্ত, আর এই যে ভাই আরেকটা প্রান্ত। খেয়াল করছো? এই যে এই জায়গায় একটু ই হয়ে আছে। হ্যাঁ, এটা কি তোমরা দেখতে পাইতেছো যে এই জায়গায় একটু ই হয়ে আছে? হ্যাঁ, কমলা কালার। হ্যাঁ, এটা হলো আরেকটা প্রান্ত, ঠিক আছে? এটা কিন্তু একটু বালজ হয়ে বাইরে আছে। সো এখানে তাহলে মোট কয়টা প্রান্ত আছে ভাই? কয়টা প্রান্ত আছে? 5টা প্রান্ত আছে। বা 5টা প্রান্তরে বলে কি জানো? 5টা বাহু বলে। 5টা বাহু বলে, ঠিক আছে? তাহলে 5টা বাহু আছে। এই 5টা বাহুর মধ্যে কি কি বাহু আছে এটা জাস্ট তোমার জানা লাগবে। এই বাহু, এটা খালি টিআরএনএ এর জন্য। হ্যাঁ হ্যাঁ, এটা খালি টিআরএনএ এর জন্য। টিআরএনএ এর গঠনটাই হলো এটা। আচ্ছা, এই 5টা বাহুর মধ্যে প্রত্যেকটা বাহু তোমার জানা লাগবে। দেখো এটা আমি বইলা দেই, কারণ এটা তোমার ডাইরেক্টলি মুখস্থ করা লাগবে। এটা হলো ডি আর্ম আর এটা হলো টি আর্ম। মানে এই আর্মটার নাম হলো টি আর এটা আর্মটার নাম হলো ডি। এখন এই আর্মটার নাম ডি কেন হইছে? কারণ ডি হাইড্রো ইউরিডিন নামে একটা বেস এখানে এসে যুক্ত হয়। সো এই কারণে ডি হইছে। এটা তোমাদের জানার দরকার নাই, তোমরা জাস্ট এটা মুখস্থ করবা, ঠিক আছে? ডি হাইড্রো ইউরিডিন, ডি হাইড্রো ইউরিডিন, ঠিক আছে? ডি হাইড্রো ইউরিডিন, ঠিক আছে? আচ্ছা, আর এটার মধ্যে হইলো তোমার, আচ্ছা তোমরা কি, আমি যদি একটা কোশ্চেন করি ভাইয়া, আরএনএ এর ক্ষেত্রে কি থায়ামিন থাকে ভাইয়া? থায়ামিন থাকে? না, থাকে না। না, থাকবে না। থাকে না, অবশ্যই থাকে না। কিন্তু আমি এরকম যদি একটা প্রশ্ন হয় নিচের কোন আরএনএ তে থায়ামিন থাকে, তখন এটার আনসার কি দিবা? তখন এটার আনসার দিবা এই যে টিআরএনএ। কারণ দেখো এই যে টি আছে না, এই টি আর্ম কেন হইছে? কারণ এটা একটা এক্সেপশনাল জিনিস, বুঝতে পারছো? এই টি আর্মের নাম টি আর্ম কেন হইছে জানো? কারণ এখানে অনেক থায়ামিন বেস থাকে, বুঝছো? থায়ামিন বেস থাকে, এই কারণে এটার নাম হলো টি আর্ম হইছে। অর্থাৎ এটা আসলে তোমাদের, হ্যাঁ হ্যাঁ, একমাত্র আরএনএ যেটাতে থায়ামিন থাকে। ইয়েস, একমাত্র আরএনএ যেটাতে থায়ামিন থাকে, কিন্তু আবার সব জায়গায় থাকে না। কোন জায়গায় থাকে ভাই?
টি আর্ম যেখানে ওইখানে থাকে, যেটা হলো টি আর্ম বলে বা টি বাহু বলে। এই আর্মটাকে বলে টি আর্ম বা টি বাহু, এই আর্মটাকে বলে ডি আর্ম বা ডি বাহু। তো যাই হোক, টি আর্মের নাম এই কারণে টি আর্ম হয়েছে কারণ এখানে অনেক থায়ামিন থাকে, বুঝতে পারছো? সো এটা একটা এক্সেপশন, এটা তোমাদের বইয়ের বাইরের প্রশ্ন, বাট আমি জাস্ট জানাই দিলাম যে এটার নাম টি আর্ম কেন হয়েছে। আরেকটা আর্ম আছে হলো এই জায়গায়, এটার নাম হলো অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন আর্ম। তোমার এইখানে যে নাম আর্মটা আছে এটার নাম হলো অ্যান্টিকোডন, অ্যান্টিকোডন। এবং এই জায়গায় কোন তিনটারে মেইনলি অ্যান্টিকোডন বলে? এই পুরা বাহুটারে বলে অ্যান্টিকোডন আর্ম, বাট অ্যান্টিকোডন মেইনলি তিনটা। এই যে দেখো এই জায়গায় ব্লু কালার দিয়ে আলাদা করে দেখাই দিছে, দেখছো? খেয়াল করছো? দেখতে পাইতেছো? ব্লু কালার দিয়ে আলাদা করে দেখাই দিছে। এই যে তিনটা বেস, এই তিনটা বেসকে বলে অ্যান্টিকোডন, কিন্তু এই পুরা বাহুটাকে কি বলে? অ্যান্টিকোডন আর্ম। পুরা বাহুটাকে কেন বলে? কারণ এখানে অ্যান্টিকোডন আছে। আচ্ছা, অ্যান্টিকোডন জিনিসটা কি এটা আমি বলবো, একটু পরেই বলবো, বাট জাস্ট জানা রাখো এটার নাম হলো অ্যান্টিকোডন আর্ম। এই আর্মটা কি ভাই মনে হইতেছে না যে এই আর্মটা এক্সট্রা আছে? এই আর্মটার কোনো দরকার নাই, এই আর্মটা কি এক্সট্রা আছে দেখে মনে হইতেছে না? এই কারণে এই আর্মটাকে বলে অতিরিক্ত বাহু। এই আর্মটাকে বলে হলো অতিরিক্ত বাহু বা এক্সট্রা আর্ম। অতিরিক্ত বাহু বলে এটাকে। নাম কি? এক্সট্রা আর্ম। হ্যাঁ, এক্সট্রা আর্ম বা অতিরিক্ত বাহু, অতিরিক্ত বাহু, ঠিক আছে? আচ্ছা, আর ফাইনালি ভাই তাহলে দেখো একদম উপরে আরেকটা প্রান্ত আছে, উপরে আরেকটা কাজ আছে কোন অতিরিক্ত বাহুর? কোনটা? এটার না, এটার আসলে ভাই তেমন কোনো কাজ নাই, এটা আবার অনেক টিআরএনএ তে অ্যাবসেন্টও থাকে, বুঝতে পারছো? বাট এটা ভাই অনেক মানে হায়ার স্ট্যান্ডার্ডের বইয়ে এটা নিয়েও কনফিউশন আছে। মাঝে মাঝে তারা বলে যে এই আর্মটা দিয়ে রাইবোজোম বুঝতে পারে যে কোন ধরনের টিআরএনএ এটা, মানে রাইবোজোম এই স্ট্রাকচারটা দেখে হলেও শনাক্ত করতে পারে যে এটা কি টিআরএনএ নাকি, বুঝতে পারছো? আবার এটা নিয়ে আবার ডিবেট আছে, বুঝতে পারছো? সো এটা নিয়ে আর বেশি, এটা এমন তেমন ইম্পর্টেন্টও কিছু না, এটার তেমন কোনো কাজ নাই। তোমাদের মেইনলি কাজ হইলো এই যে অ্যান্টিকোডন আর্ম, আর হইলো এই যে তোমার এই যে সিসিএ যে আর্মটা আছে এইটা, এটারে বলে অ্যামিনো অ্যাসিড প্রান্ত। এই যে প্রান্তটা আছে উপরের প্রান্ত আর নিচের প্রান্ত, এই নিচের প্রান্তটাকে বলে অ্যান্টিকোডন আর্ম, আর উপরের প্রান্তটাকে বলে অ্যামিনো অ্যাসিড আর্ম, অ্যামিনো অ্যাসিড আর্ম বা অ্যামিনো অ্যাসিড প্রান্ত, অ্যামিনো অ্যাসিড আর্ম, অ্যামিনো অ্যাসিড বাহু। কারণ কি জানো? কারণ এই যে প্রান্তটা আছে এই প্রান্তে সে অ্যামিনো অ্যাসিড ধরে রাখতে পারে। ধরো এই জায়গায় একটা অ্যামিনো অ্যাসিড এসে বসতে পারে, অ্যামিনো অ্যাসিড এসে অ্যাটাচ হইতে পারে, ধরো এটা হলো অ্যামিনো অ্যাসিড, এই অ্যামিনো অ্যাসিড এই প্রান্তটা ধরে রাখতে পারে, ঠিক আছে? সো এটা হইলো, তাহলে দেখো টিআরএনএ কি বহন করতে পারে? অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে। যেহেতু সে অ্যামিনো অ্যাসিড বহন করতে পারে তাই সে অ্যামিনো অ্যাসিডকে রাইবোজোম পর্যন্ত বহন করলো, তাহলে এই কারণে এটারে বলে ট্রান্সফার আরএনএ, কারণ সে অ্যামিনো অ্যাসিডকে বহন করে নিয়ে রাইবোজোমের কাছে দিয়ে দেয়, ট্রান্সফার করে। সবাই বুঝতে পারছো ভাই এতটুকু? টিআরএনএ বোঝা গেছে? টিআরএনএ থেকে কি কি পড়বা? দেখো টিআরএনএ কি কি পড়বা, কিছুই না। একটা হলো টি দিয়ে বলবা এটা হলো টিআরএনএ মানে ট্রান্সফার আরএনএ, টি দিয়ে বলবা এটা হলো টাইনি আরএনএ। টাইনি বলতে এটার মধ্যে কয়টা নিউক্লিওটাইড থাকে? 75 থেকে 90টা নিউক্লিওটাইড থাকে। এটার 5টা বাহু আছে, এই যে ডি বাহু, টি বাহু, ঠিক আছে? তারপরে অ্যান্টিকোডন বাহু, তারপরে হলো অ্যামিনো অ্যাসিড বাহু, আরেকটা হলো অতিরিক্ত বাহু। এরকম 5টা বাহু হলো এটার ভিতরে আছে। অ্যান্টিকোডন বাহু হলো এমআরএনএ এর উপরে বসে, অর্থাৎ এমআরএনএ এইভাবে থাকে। এই এমআরএনএ এর তিনটা বেস সিকোয়েন্সে একত্রে বলে কোডন। এই কোডনের উপরে অ্যান্টিকোডন হইলো বসে, বৈশা হইলো তোমার লক হয়ে যায়, ঠিক আছে? মানে হাইড্রোজেন বন্ড গঠন করে। এটা একটু পরেই দেখবা যে কিভাবে বসে। তো এটা জাস্ট জানা রাখো যে এমআরএনএ এর উপরে অ্যান্টিকোডন প্রান্তটা এসে লক হয় বা বসে, আর এটা হলো উপরের দিকে অ্যামিনো অ্যাসিড বহন করে। এইটুকু ইনফরমেশন জানো, এরপরে আস্তে আস্তে মিলে যাবে, বুঝতে পারছো? এরপরে আমি যাই আরেকটা। আচ্ছা বাই দা ওয়ে, এটারে দেখতে হলো ক্লোভার লিফের মতো লাগে, এটারে দেখতে হলো ক্লোভার লিফের। কানাডার পতাকায় একটা পাতা দেখছো না? কানাডার পতাকায় জি ভাই, জি ভাই, ওটারে বলে ক্লোভার লিফ, বুঝতে পারছো? এখন এটারে দেখলে অনেকটা ক্লোভার লিফের মতো লাগে, এই কারণে এই যে দেখো ক্লোভার লিফের যেমন এরকম অনেকগুলো আর্ম আছে, ঠিক আছে? সো এটারে দেখতেও ক্লোভার লিফের মতো লাগে, এই কারণে এটার নাম দিছে হলো ক্লোভার লিফ মডেল, ঠিক আছে? টিআরএনএ এইভাবে প্রেজেন্ট করার নাম হলো ক্লোভার লিফ মডেল, ঠিক আছে? সো টিআরএনএ এই যে অ্যামিনো অ্যাসিড ধারণ করছে। আচ্ছা, যেই প্রান্তে অ্যামিনো অ্যাসিড ধারণ করে ভাইয়া ওই প্রান্তে 3টা বেস থাকে, মানে 3টা বেস সিকোয়েন্সিয়ালি থাকে এবং অলওয়েজ আর কি সেম বেজই থাকে। খেয়াল করো 3টা বেজের নাম হলো সি সি এ। দেখো এখানে কি লেখাটা বোঝা যাইতেছে ভাই? এই যে এই জায়গার লেখাটা এসিসি। হ্যাঁ এসিসি, তো এসিসি হলো উপর থেকে নিচে, তুমি নিচ থেকে উপরে রিড করলে কি হবে ভাইয়া? সি সি এ,
বুঝতে পারছো? এর উপরে কি কিছু আছে ওই যে यस এই বলটা কি ভাই এটাই তো অ্যামিনো অ্যাসিড এই যে বলটা এর উপরে আছে না এইটা হলো ভাই অ্যামিনো অ্যাসিড এটার পাশে কি কিছু আছে ওই যে ভি মনে হচ্ছে কোনটা আচ্ছা এটা 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 হলো 5 প্রাইম ভাই লেখা এটা হলো 3 প্রাইম লেখা আর কিছু ও আচ্ছা আচ্ছা বুঝতে পারছো হ্যাঁ 3 প্রাইম লেখা আর 5 প্রাইম লেখা আর কিছু না আচ্ছা এখানে হলো অ্যামিনো অ্যাসিড থাকে ঠিক আছে তাহলে কোন বাহুতে ভাই অ্যামিনো অ্যাসিড বা অ্যামিনো অ্যাসিড ধারণকারী যে বাহু আছে ওই বাহুর বেস সিকোয়েন্স কি বলবা সিসিএ বলবা ঠিক আছে সিসিএ যদি বলে যে 5 প্রাইম থেকে 3 প্রাইমের অনুযায়ী বেস সিকোয়েন্স বলো তখন হবে সিসিএ যদি বলে 3 প্রাইম থেকে 5 প্রাইম অনুযায়ী বেস সিকোয়েন্স বলো তখন হবে এসিসি ঠিক আছে সো এটাই হবে কাহিনী এখন আসো তোমার এর পরেরটায় যাই টিআরএন এর পরেরটা টিআরএনএ হলো এই কাজ করে অ্যামিনো অ্যাসিড বহন করে এই যে এইখানে ভাই বোঝা যাইতেছে এটা হলো অ্যামিনো অ্যাসিড ধারণকারী প্রান্ত ডি লুপ তারপরে টি লুপ লুপ বলে আর্ম বলে আর অনেক কিছুই বলে আর এটা হলো অ্যান্টিকোডন অ্যান্টিকোডন প্রান্তে তিনটা বেস থাকে তিনটা ইউনিক বেস থাকে যেটা দেখো এই যে এমআরএনএ এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে দেখো এই অ্যান্টিকোডন প্রান্তের যে সি বেসটা আছে এটা জি এর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করতে পারে অ্যান্টিকোডন প্রান্তের বেস সিকোয়েন্স কি ফিক্স থাকে হ্যাঁ অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স অনুযায়ী হলো এখানে অ্যামিনো অ্যাসিডটা থাকে অ্যামিনো অ্যাসিড কয় প্রকার জানো ভাই অ্যামিনো অ্যাসিড কয় প্রকার 20 প্রকার হ্যাঁ অ্যামিনো অ্যাসিড হলো 20 প্রকার তাহলে ভাইয়া ধরো যদি এখানে মেথিওনিন অ্যামিনো অ্যাসিড থাকে তখন এইখানের অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স হয় একরকম ঠিক আছে যদি এই জায়গায় মেথিওনিন না থেকে লাইসিন নামক অ্যামিনো অ্যাসিড থাকে মানে ডিফারেন্ট টাইপের অ্যামিনো অ্যাসিডের জন্য ডিফারেন্ট টাইপের অ্যান্টিকোডন থাকে আমার কথা বুঝতে পারছো ভাইয়া ধরো যদি এটার অ্যান্টিকোডন এরকম হয় তাহলে এটার অ্যামিনো অ্যাসিড হলো লাইসিন হবে কিন্তু আবার যদি ডিফারেন্ট হয়ে যায় তখন আবার মেথিওনিন হবে কথা বুঝতে পারছো সো এটা আমি পড়াইতেছি সমস্যা নাই কিন্তু এই অ্যান্টিকোডন আসলে কোথায় বসে এমআরএনএ এর উপরে বসে এমআরএনএ এর এগুলোর সাথে হাইড্রোজেন বন্ড গঠন করে দেখো সি হলো জি এর সাথে করবে ইউ এর সাথে সি আবার জি এর সাথে এভাবে হাইড্রোজেন বন্ড গঠন করে এটা লক হয়ে যায় এবং এই যে এই বসাটা কোথায় হয় জানো এই যে টিআরএনএ আর এমআরএনএ ইন্টারঅ্যাকশন করে এটা কোথায় করে জানো রাইবোজোমে করে ঠিক আছে রাইবোজোমের ভিতরে এই ইন্টারঅ্যাকশনটা হয় কিন্তু বাইরে কিন্তু হয় না ঠিক আছে আচ্ছা এরপরে আসো তোমার আচ্ছা এই যে দেখো ভাই এই সিচুয়েশনটা দেখো কি হইতেছে এই জায়গায় এই সিচুয়েশনটা দেখো খেয়াল করো এই জায়গায় এই যে যাইতেছে না সুতাটা এটা হলো রাইবোজোমের ছোট ইউনিট তোমরা পড়ছো না রাইবোজোমের দুইটা ইউনিট আছে একটা হলো 40S আরেকটা কি 60S তাহলে দেখো এটা হলো ছোটটা এটা হলো বড়টা 60S হলো এটা ঠিক আছে আর এটা হলো 40S তো এই দুইটা বসার পর এই দুইটার মাঝখান দিয়ে হলো এমআরএনএ যাইতেছে দেখো এটা হলো এমআরএনএ সূত্রাকার এমআরএনএ যেটা আমরা ট্রান্সক্রিপশনের মাধ্যমে তৈরি করছিলাম এরপর দেখো এই এমআরএনএ এর বেস সিকোয়েন্সগুলোর সাথে এই টিআরএনএ এর অ্যান্টিকোডনগুলো যুক্ত হইতেছে দেখছো কন্টিনিউয়াসলি টিআরএনএ এর গুলার অ্যান্টিকোডন যুক্ত হইতেছে এই যে এই জিনিসগুলো হলো টিআরএনএ এই যে এখানে যা দেখতেছো এই যে দেখছো অনেকগুলো লুপ আছে এই লুপগুলো হলো টিআরএনএ এন্ড টিআরএনএ এর বেস সিকোয়েন্স এমআরএনএ এর বেস সিকোয়েন্স অনুযায়ী টিআরএনএ এর অ্যান্টিকোডন যুক্ত হইছে এবং সেই অনুযায়ী অ্যামিনো অ্যাসিডগুলো আইসা যুক্ত হইতেছে দেখছো খেয়াল করছো ভাই টিআরএনএ টা যুক্ত হয়ে আবার ছুটে যাচ্ছে না यस টিআরএনএ যুক্ত হওয়ার পর অ্যামিনো অ্যাসিড ডেলিভারি করার পর আবার ছুটা যায় দেখো অ্যামিনো অ্যাসিড ডেলিভারি করার পর টিআরএনএ এর মাথা কি খালি হয়ে যায় না ও তখন তো অ্যান্টিকোডন থাকবে না হ্যাঁ না টিআরএনএ মাথা যখন খালি হয়ে যায় তখন আবার সে আরেকটা অ্যামিনো অ্যাসিড ধরে নিয়ে আবার আসে বুঝতে পারছো মানে সে হলো অ্যামিনো অ্যাসিড মাথায় নিয়ে যাচ্ছে যাওয়ার পরে সে রাইবোজোমে প্রোটিন সিনথেসিসের জন্য অ্যামিনো অ্যাসিডটা ডেলিভারি করে ধরো এটা হলো টিআরএনএ এটা হলো অ্যামিনো অ্যাসিড ডেলিভারি করে তারপরে তো তার মাথা খালি হয়ে যায় তারপরে আবার সে যায় আবার আরেকটা অ্যামিনো অ্যাসিড নিয়ে আবার আসে বুঝতে পারছো আচ্ছা এটা বোঝা যাবে সমস্যা নাই ভাই এটা বোঝা যাবে কিন্তু তোমরা এটা বুঝতে পারছো ভাই যে এমআরএনএ এর সাথে টিআরএনএ ইন্টারঅ্যাকশন করতেছে আর অ্যামিনো অ্যাসিড গুলো লাইগা দেখছো এই জায়গায় একটা চেইন ফর্ম করতেছে জি ভাই আচ্ছা এই যে চেইনটা এটারই কি বলে প্রোটিন কথা বুঝতে পারছো অনেকগুলো অ্যামিনো অ্যাসিড মিলে একটা চেইন গঠন করে ওইটারই বলে প্রোটিন ঠিক আছে আচ্ছা এবার আসো আমি সামনে যাই সামনে হইলো এই যে দেখো ভাই অ্যামিনো অ্যাসিড ভাই দেখো এই যে টিআরএনএটা এখানে যাওয়ার পর কি টিআরএনএ এর মাথা কি খালি হয়ে গেছে না ভাই দেখো টিআরএনএ এর মাথা এখানে খালি হয়ে গেছে দেখো টিআরএনএ এর মাথা খালি হয়ে গেছে তাই না এই যে এটা হলো টিআরএনএ এর মাথায় কোনো অ্যামিনো অ্যাসিড আছে নাই না তো একটা এনজাইম থাকে এটা হলো ভাই সাইটোপ্লাজমে থাকে ঠিক আছে সাইটোপ্লাজমে একটা এনজাইম থাকে এই এনজাইমটার নাম কি দেখো এই এনজাইমটার নাম হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস অনেকে এটারে অ্যাক্টিভেটিং এনজাইমও বলে এটা কি করে এটা টিআরএনএ কে অ্যাক্টিভ কইরা দেয় টিআরএনএ এর অ্যাক্টিভ করা মানে কি টিআরএনএ এর মাথা যে খালি আছে
এই টিআরএনএ এর মাথায় হলো একটা অ্যামিনো অ্যাসিড ঢুকায় দেয়, বুঝতে পারছো? এই যে দেখো একটা অ্যামিনো অ্যাসিড বসায় দেয়, ঠিক আছে? টিআরএনএ এর মাথায় জাস্ট একটা অ্যামিনো অ্যাসিড নিয়ে বসায় দেয়, ঠিক আছে? এটা ভাই কোন এনজাইম করে? নরমালি ধরো টিআরএনএ যখন নাকি অ্যামিনো অ্যাসিডটা রাইবোজোমে ডেলিভারি করে আসে, তার মাথা কি খালি হয়ে যায় সিসিএ প্রান্তটা, তখন এই মাথা খালি হওয়ার পর এই টিআরএনএ যখন সাইটোপ্লাজমে যায়, তখন একটা এনজাইম আছে নাম হলো অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেটেস। ও কি করে এই টিআরএনএ নেয় আর এক সাইডে আরেকটা অ্যামিনো অ্যাসিড নেয়। এ মানে হলো ভাই অ্যামিনো অ্যাসিড, এ মানে হলো অ্যামিনো অ্যাসিড। তাহলে ভাই ধরেন একটা অ্যামিনো অ্যাসিড ট্রান্সফার করার পর যখন আরেকটা আসতেছে ওইটার ডিপেন্ডে আমার তখন অ্যান্টিকোডন চেঞ্জ হয়ে যেতে পারে। না 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 ভাই, অ্যান্টিকোডন যেটা থাকবে ওই অনুযায়ী তোমার অ্যামিনো অ্যাসিড নিতে হবে, বুঝতে পারছো ভাই? অ্যান্টিকোডন অল টাইম ফিক্সড, অ্যান্টিকোডন ভাই সব সময় ফিক্সড। অ্যান্টিকোডনের উপর ডিপেন্ড করে আমার অ্যামিনো অ্যাসিড চেঞ্জ হয়। ইয়েস, ধরো তোমার এখানে আছে মেথিওনিন এর অ্যান্টিকোডন, ঠিক আছে? দেখো তাহলে তোমার এই অ্যামিনো অ্যাসিডটা মেথিওনিনই বসতে হবে। এবং এই যে আমি অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসের কথা বললাম না ভাইয়া, এই অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিসও ভাইয়া 20 ধরনের আছে, বুঝতে পারছো? 20টা অ্যামিনো অ্যাসিডের জন্য 20 ধরনের অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেস আছে। প্রত্যেকটা এনজাইম এক একটা অ্যামিনো অ্যাসিড মানে এক এক ধরনের অ্যামিনো অ্যাসিড কন্টেইন করতে পারে। এখন যেটার অ্যান্টিকোডন হইলো মেথিওনিনের জন্য, ওই এনজাইমটা শুধু মেথিওনিন নিতে পারবে, অন্য কোনো অ্যামিনো অ্যাসিড নিতে পারবে না, বুঝতে পারছো? এবং এই অ্যান্টিকোডন অনুযায়ী ভাইয়া এই অ্যামিনো অ্যাসিডটা তোমার এখানে বসাইতে হবে, কথা বুঝতে পারছো ভাইয়া? মানে অ্যান্টিকোডনের সিকোয়েন্স যা ওই অনুযায়ী তোমার অ্যামিনো অ্যাসিড বসাইতে হবে। অ্যান্টিকোডন সব সময় ফিক্স, ঠিক আছে? সো ওই অনুযায়ী তোমার অ্যামিনো অ্যাসিড নিতে হবে। অ্যামিনো অ্যাসিড কখনো ফিক্স না। তুমি ধরো অ্যামিনো অ্যাসিড ফিক্স না বলতে অ্যামিনো অ্যাসিডও ফিক্স। এই অ্যান্টিকোডনের জন্য ধরো যদি এই অ্যান্টিকোডনটা AUG হয়, মানে AUG হবে না তো, উল্টা হবে, কোডন হবে AUG, AUG এর কোডন হবে UAC। ধরো এই তিনটা কোডন হলো UAC যদি হয়, তখন অ্যাকচুয়ালি এই অ্যামিনো অ্যাসিডটার মেথিওনিনই হইতে হবে, অন্য কোনো অ্যামিনো অ্যাসিড এটা হইতে পারবে না, কারণ এই অ্যান্টিকোডনের জন্য এই অ্যামিনো অ্যাসিডই হলো তোমার ফিক্সড। বুঝতে পারছো ভাই কনসেপ্টটা? হ্যাঁ ভাই। আচ্ছা আমি সামনে আগাই। হ্যাঁ, আচ্ছা এটা কিভাবে বন্ড ফরমেশন হয় এটা লাগবে না। এরপর আসলে মেসেঞ্জার আরএনএ। মেসেঞ্জার আরএনএ তো ভাই তোমরা জানো, এই গত ক্লাসে আমি যে তোমাদের দেখাইছিলাম, গত ক্লাসে মেসেঞ্জার আরএনএ হলো তোমার ট্রান্সক্রিপশনে যে আরএনএটা তৈরি হয়েছিল এটাই ছিল মেসেঞ্জার আরএনএ। এন্ড মেসেঞ্জার আরএনএ এর এম দিয়া ভাই মনে রাখবা ম্যাসিভ। ম্যাসিভ বলতে বোঝা যায় যে এই আরএনএটা দেখো টিআরএনএ কি ছিল টাইনি আরএনএ, আর এমআরএনএ হবে ম্যাসিভ আরএনএ। ম্যাসিভ আরএনএ মানে এই আরএনএ এর দৈর্ঘ্য হলো অনেক বেশি, সবচেয়ে বেশি নিউক্লিওটাইড দিয়ে গঠিত হলো এই আরএনএ। কয়টা নিউক্লিওটাইড এটা জানার দরকার নাই, ঠিক আছে? যেটা সবচেয়ে ছোট ওইটা হিসাব করা যায়, ওইটা জানা লাভ আছে, সো এটা জানার দরকার নাই। আচ্ছা এই হলো ভাই এমআরএনএ। এমআরএনএ এর কথা ভাই আমি আগেই বলছি। এই যে মনে আছে এটার মাথায় আমি অনেকগুলা গুয়ানিন অ্যাড করছিলাম, 7 মিথাইল গুয়ানিন, মনে আছে? হ্যাঁ 7 মিথাইল গুয়ানিন। এটারে বলে ভাই 5 প্রাইম লিডার সিকোয়েন্স। লিডার মানে হলো এটা সামনের দিকে থাকে, আর এটা হলো ট্রেইলার সিকোয়েন্স। ট্রেইলারে আমি কি অ্যাড করছিলাম মনে আছে? অনেকগুলা এ অ্যাড করছিলাম, পলি এ টেইল বলছিলাম আমি, পলি এ টেইল, ঠিক আছে? এটা কিন্তু গত ক্লাসের ট্রান্সক্রিপশনে বলছিলাম। আর হইলো মাঝখানে যা আছে সব হইলো এক্সন আছে, ঠিক আছে? এক্সন। এক্সন কি আমি ইন্ট্রন গুলা ফালাই দেয়া হইলো এই এক্সন গঠন করছি। সো এটা হইলো ভাই একটা ম্যাচিউর এমআরএনএ। বলো তো ভাইয়া এর আগের যে অবস্থাটা ছিল, যখন নাকি এখানে ইন্ট্রন ছিল, আবার এই 7 মিথাইল গুয়ানিন ক্যাপ ছিল না, আবার এখানে পলি এ টেইল ছিল না, তখন ওই অবস্থাটারে কি বলছে? প্রি এমআরএনএ, ঠিক আছে? ওটারে বলছে প্রি এমআরএনএ। ওইটারে আমি মডিফাই করছি, মডিফাই করার পর আমি একটা ম্যাচুর এমআরএনএ পাইছি। সো এই গেল তোমার এমআরএনএ। এরপরে ভাই আরআরএনএ। আরআরএনএ কই পাওয়া যায় বলো তো ভাইয়া? আরআরএনএ পাওয়া যায় রাইবোজোমে, এটা জাস্ট জানলেই চলবে। আরআরএনএ পাওয়া যায় রাইবোজোমে। মনে রাখবা রাইবোজোমে একটা জিনিস পড়ছিলা যে রাইবোজোমে প্রোটিন আর আরএনএ এর অনুপাত কত? 1:1। তার মানে আসলে কি থাকে জানো? রাইবোজোম আসলে অনেকগুলো প্রোটিন দিয়ে গঠিত। এই প্রোটিন গুলারে বাইন্দা রাখার জন্য আরএনএ ইউজ হয়। আরএনএ হইলো কি একটা সূত্রক, একটা রশির মতো। এইখানে অনেকগুলো প্রোটিন এইটারে এই সূত্রক দিয়ে হলো বাইধা রাখে, একসাথে বাইধা রাখে, ঠিক আছে? সো এটা হলো আরআরএনএ এর কাহিনী। রাইবোজোম হলো আরএনএ আর প্রোটিন দিয়ে গঠিত, এটা তোমরা জানো, এটা নিয়ে আর গেজাবো না। জেনেটিক জিআরএনএ মানে হলো ভাই জেনেটিক আরএনএ। জেনেটিক আরএনএ কই পাওয়া যায় ভাই বলো তো? জেনেটিক আরএনএ কই পাওয়া যায়? এটা কি পড়ছো তোমরা? ভাইরাসে পাওয়া যায়, জানো? ভাইরাসের স্ট্রাকচার জানো? ভাইরাসে হইলো বাইরের দিকে একটা প্রোটিন আবরণ থাকে,
বাইরের দিকে একটা প্রোটিন আবরণ থাকে আর মাঝখানে আরএনএ অথবা ডিএনএ থাকে। এখানে ডিএনএও থাকতে পারে, আরএনএও থাকতে পারে। আরএনএ কিন্তু নরমালি জেনেটিক বস্তু হিসেবে কাউন্ট হয় না। আমাদের জেনেটিক বস্তু কি ভাই, আরএনএ না ডিএনএ? আমাদের জন্য হলো ডিএনএ। বাকি যত প্রাণী আছে সবার জন্যই ডিএনএ। শুধু ভাইরাসের জন্য ডিএনএও হইতে পারে, আরএনএও হইতে পারে। ঠিক আছে? সো এটা যখন তোমরা অণুজীব চ্যাপ্টারটা পড়বা তখন তোমাদের ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে, যে ভাইরাসে আসলে ডিএনএও থাকে অথবা আরএনএ থাকে, এবং এই আরএনএ জেনেটিক বস্তু হিসেবে কাজ করতে পারে। ঠিক আছে, সো গেল জিআরএনএ গেল। আচ্ছা, এরপর আসো জিআরএনএ গেল, এরপর আসো তোমার মাইনর আরএনএ। মাইনর আরএনএ দুই প্রকার আছে। মাইনর আরএনএ কেন বলছে? কারণ এগুলো আকৃতিতে অনেক ছোট হয়ে থাকে, এই কারণে এগুলারে মাইনর আরএনএ বলছে। অনেকে এগুলারে আরএনএ হিসেবেই ধরে না, অনেকে এগুলারে বলে জাস্ট অ্যানাদার পলিনিউক্লিওটাইড, মানে জাস্ট অ্যানাদার সূত্রক। বুঝতে পারছো? এটা অনেকে আরএনএ হিসেবেই ধরে না, বাট তোমাদের বইয়ে দিছে। সো মাইনর আরএনএ পড়তে হবে। মাইনর আরএনএ দুই প্রকার, স্মল নিউক্লিয়ার আরএনএ আর স্মল সাইটোপ্লাজমিক আরএনএ। এখন গত ক্লাস যারা করছে তারা বলবে যে স্মল নিউক্লিয়ার আরএনএ আর স্মল সাইটোপ্লাজমিক আরএনএ কিসের কাজে ব্যবহৃত হয়? ইয়েস, স্প্লাইসিং এর কাজে। স্মল নিউক্লিয়ার আরএনএ আর স্মল সাইটোপ্লাজমিক আরএনএ প্লাস কিছু প্রোটিন মিলে কি তৈরি করে বলো তো ভাইয়া? স্নার্প প্রোটিন তৈরি করে, SNRNP, স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিন। এই স্মল নিউক্লিয়ার প্রোটিন, এই যে RNP, হ্যাঁ, তো স্মল নিউক্লিয়ার রাইবো নিউক্লিয় প্রোটিন। তো এটার কাজ কি ভাইয়া? এটার কাজ হলো এটা স্প্লাইসিং এর এনজাইম হিসেবে কাজ করে। স্প্লাইসিং এর এনজাইম, এখন হ্যাঁ স্প্লাইসিওজোম তৈরি করে, রাইট, এক্স্যাক্টলি। আচ্ছা, তো এইটা হলো ভাইয়া আমাদের আরএনএ এর কাহিনী শেষ। ঠিক আছে, এইবার ভাইয়া আমরা পড়বো যে এই যে ভাইয়া কোডন আর অ্যান্টিকোডন নিয়ে পড়বো। এরপরে আমরা যাব হইলো তোমাদের, হ্যাঁ, এবার আমরা কোডন আর অ্যান্টিকোডন নিয়ে পড়বো। দেখো আমি তোমাদের জন্য বাইক রাখছি, বেশি টাইম লাগবে না। আরে ভাই, আচ্ছা এখন আসো ভাইয়া, আমি এতক্ষণ যে ভাইয়া কোডন কোডন করতেছি, কোডন মানে কি ভাইয়া? কোডন মানে হলো ভাইয়া ট্রিপলেট বেস সিকোয়েন্স। ট্রিপলেট বেস সিকোয়েন্স, ট্রিপলেট বেস সিকোয়েন্স মানে কি? ট্রিপলেট মানে কি ভাইয়া? কয়টা বেস সিকোয়েন্স থাকবে? তিনটা বেস নিয়ে একটা কোডন গঠিত হয়। এই কোডন শব্দটা আসছে কি থেকে জানো ভাইয়া? কোড থেকে। কোড মানে তো বুঝো, কোড মানে কি? কোনো একটা মেসেজ, এটাকে বলে কোড। ঠিক আছে, সো এই কোডন শব্দটা কোড থেকে আসছে। সো আমাদের যে ভাই এমআরএনএ তৈরি হয়েছিল, মনে আছে? এমআরএনএ তৈরি হয়েছিল, এই যে এমআরএনএ এরকম একটা সূত্রাকার এমআরএনএ, তাই না? আচ্ছা, এই এমআরএনএ এর মধ্যে ভাই অনেকগুলো বেস সিকোয়েন্স ছিল না? যেমন CGUA, CGUA, CUG, এরকম অনেক বেস সিকোয়েন্স থাকে না ভাই? দেখতে পাইতেছো ভাইয়া সবাই? জি ভাই। অক্ষরগুলো দেখতে পাইতেছো ক্লিয়ারলি? অক্ষরগুলা, হ্যাঁ ভাই। আচ্ছা, এই যে এগুলা যে বেস থাকে, এই যে সি, সাইটোসিন, গুয়ানিন, এই যে বেস সিকোয়েন্স থাকে, এই বেস সিকোয়েন্সের প্রতি তিনটা মিলা একটা করে ট্রিপলেট গঠন করে, একটা করে কোডন গঠন করে। দেখো প্রতি তিনটা, ধরো এই যে CGU, এই তিনটা মিলা একটা কোডন, ACG, এই তিনটা মিলা আরেকটা কোডন, UAU, এই তিনটা মিলা আরেকটা কোডন, GUU, এই তিনটা মিলা আরেকটা কোডন, তারপরে CGU, এই তিনটা মিলা আরেকটা কোডন, এবং সো অন এন্ড সো ফোর্থ। বাকি যা আছে সবগুলো তিনটা করে একটা কোডন গঠন করে। এখন এই কোডনের কাজ কি ভাইয়া? এই কোডন কিছুই না ভাইয়া, এগুলো হলো একটা মেসেজ বা এটা হলো একটা কোড। এটা হলো একটা কোড, এটা কোড বহন করে। এটাতে যে কোডন বলে কারণ হলো এটা একটা কোড বহন করে। এটা কিসের কোড বহন করে? এটা হলো ভাই অ্যামিনো অ্যাসিডের কোড বহন করে। অ্যামিনো অ্যাসিডের কোড বহন করে। যেমন ভাইয়া যখন CGU থাকবে তখন একটা অ্যামিনো অ্যাসিড, এই এমআরএনএ এর যে কোডটা আছে এই অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড যুক্ত হইতে হবে। ওই টিআরএনএ যখন আসে অ্যামিনো অ্যাসিডটা নিয়ে, তখন এই CGU অনুযায়ী আসে। টিআরএনএ আমি কি বলছি ভাইয়া? টিআরএনএ এর অ্যান্টিকোডন ভিন্ন ভিন্ন, এটার জন্য অ্যামিনো অ্যাসিড ভিন্ন ভিন্ন। সো এই CGU এর উপরে কোন অ্যান্টিকোডন যুক্ত হইতে পারবে ভাইয়া? অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স কি হবে বলো তো? GCRA। এটা হলো অ্যান্টিকোডনের বেস সিকোয়েন্স হবে। এটা হলো ভাইয়া কোডন আর এটা হলো অ্যান্টিকোডন। এই অ্যান্টিকোডন থাকবে কোথায়? তোমার টিআরএনএ তে। এই যে টিআরএনএ এই যে লুপ, এই লুপের উপরে অ্যান্টিকোডনের এই যে এই বেস সিকোয়েন্সটা থাকবে, এবং এটা হলো এখানে যুক্ত হবে। আর এটার সাথে কে কে যুক্ত হবে ভাইয়া? AGC, AGC এর সাথে যুক্ত হবে
সি এর সাথে জি আর জি এর সাথে সি। সো এটা হলো অ্যান্টিকোডন যুক্ত হবে। এখন কাহিনী হলো এই সি জি ইউ এস জি সি এগুলা হলো ভাই এক একটা মেসেজ, যে অ্যামিনো অ্যাসিডের জন্য মেসেজ, যে তুমি এখানে সেই অ্যান্টিকোডনই যুক্ত হবে এই সি জি ইউ অনুযায়ী। এখানে সি থাকলে এটার কমপ্লিমেন্টারি জি যুক্ত হবে, এটার এখানে এই জি থাকলে এটার কমপ্লিমেন্টারি সি যুক্ত হবে। সো অন্য কিছু যুক্ত হওয়ার মানে সম্ভাবনা আছে বলো তো ভাই? এখানে যদি সি জি ইউ থাকে, এখানে জি সি এ বাদে অন্য কোনো অ্যান্টিকোডন যুক্ত হওয়ার সম্ভাবনা আছে? না না না, অন্য কোনো অ্যান্টিকোডন যুক্ত হওয়ার কিন্তু সম্ভাবনা নাই। এই যে সি জি ইউ এই কমপ্লিমেন্টারি অনুযায়ী সি এর কমপ্লিমেন্টারি হইলো জি, তিনটা হাইড্রোজেন বন্ড করে, জি এর কমপ্লিমেন্টারি আবার সি, আবার এর কমপ্লিমেন্টারি। সো এই অ্যান্টিকোডনগুলো কিন্তু ফিক্স। কোডন যেহেতু আছে, তাহলে কোডনের সাথে যখন অ্যান্টিকোডন যুক্ত হয় ভাই, অ্যান্টিকোডনটাও কিন্তু ফিক্স হয়ে যায়, তাই না ভাই? জি ভাইয়া। জি ভাইয়া। আচ্ছা, তাহলে অ্যান্টিকোডন যদি ভাই ফিক্স থাকে, তাহলে আমার মাথার উপরে যে অ্যামিনো অ্যাসিড থাকবে ওইটাও কি ফিক্স থাকবে, তাই না? তাহলে ভাই অ্যাকচুয়ালি এই যে এমআরএনএ বা মেসেঞ্জার আরএনএ এটা আসলে কিসের সংকেত বহন করে বা কিসের মেসেজ বহন করে জানো? একটা প্রোটিন যে তৈরি হবে, এই প্রোটিনে কোন অ্যামিনো অ্যাসিডের পর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে, এটার মেসেজই কিন্তু এই জায়গায় আছে। বুঝতে পারছো? তো জি ইউ ইউ যেই অ্যামিনো অ্যাসিডটা নির্দেশ করে ওইটার পরে সি জি ইউ যেই অ্যামিনো অ্যাসিডটা নির্দেশ করে ওইটা যুক্ত হবে, তারপরে এ ইউ জি যে অ্যামিনো অ্যাসিডটা নির্দেশ করে ওইটা যুক্ত হবে, ইউ ইউ সি যে অ্যামিনো অ্যাসিডটা নির্দেশ করে ওইটা যুক্ত হবে। এইটা তাহলে কি নির্দেশ করে যে কোনটা কোন অ্যামিনো অ্যাসিডের পর কোন অ্যামিনো অ্যাসিড যুক্ত হবে? ভাই এতটুকু কি বোঝা গেছে? সবাই ক্লিয়ার ভাই এতটুকু? জি ভাই ক্লিয়ার। আচ্ছা আমি সামনে আগাই, ঠিক আছে? কারো প্রবলেম থাকলে বলো, আর সমস্যা নাই, আমি যখন ট্রান্সলেশন পড়াবো তখন ক্লিয়ার হয়ে যাবে। তো এই হলো ভাই কোডন। এখন ভাই আমি কোডন নিয়ে তো অনেক কিছু বলছি, এটা নিয়ে আরো আমি বলবো, এগুলোর অনেক কোশ্চেন আছে যে কোডন আসলে ট্রিপলেটই কেন, মানে তিনটা নিয়েই কেন কোডন গঠিত হইলো, চারটা নিয়ে কেন গঠিত হইলো না, দুইটা নিয়ে কেন গঠিত হইলো না। সো এইগুলোর আনসার ভাই এখানে আমি লিখে দিছি, সমস্যা নাই, এটা আমি যখন জিন পড়াবো তখন আমি একটা ই করে নিব। আচ্ছা আমি এখানে বইলা দেই যে তিনটা নিয়েই কেন গঠিত হইলো, কেন দুইটা বেস সিকোয়েন্স রে, কেন আমি এই দুইটারে কোডন ধরলাম না, তিনটা না তিনটারেই কেন ধরলাম, দুইটারে কেন কোডন ধরলাম না বলো তো, একটারে কেন কোডন ধরলাম না বলো তো? আমাদের অ্যামিনো অ্যাসিড কয়টা আছে ভাই? 20টা না? অ্যামিনো অ্যাসিড কয়টা আছে? 20টা। তাহলে তোমার কোডন কি মাস্ট বি 20টা থাকতে হবে না, তাই না কি ভাইয়া? মাস্ট বি 20টা থাকতে হবে। 20টার নিচে কোডন থাকলে কি চলবে? প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিড নির্দেশ করার জন্য একটা নির্দিষ্ট কোডন বা নির্দিষ্ট মেসেজ থাকতে হবে। সো যেহেতু ভাই অ্যামিনো অ্যাসিড 20টা, 20 ধরনের, তাহলে তোমার কোডনও মিনিমাম 20টা থাকতে হবে। এখন ভাই তোমার বেজ আছে কয়টা বলো তো? নাইট্রোজেন বেজ আছে কয়টা? এ ইউ জি সি, 4টা নাইট্রোজেন বেজ আছে। এখন এই 4টা নাইট্রোজেন বেজের মধ্যে থেকে যদি তুমি দুইটা নিয়ে কোডন বানাইতা, তখন তোমার কম্বিনেশন সংখ্যা আসতো 4 টু দি পাওয়ার 2, মানে কত? 4 টু দি পাওয়ার 2 কত? 16। তাহলে কম্বিনেশন সংখ্যা আসতো 16। এই 16 কি ভাইয়া 20 এর বেশি না কম? তাহলে কি ভাইয়া দুইটা নিয়ে কোডন বানাইতে পারবা নাকি তিনটা নিয়ে বানাইতে হবে? দেখো যদি তুমি তিনটা নিয়ে বানাও তাহলে আসলে কম্বিনেশন সংখ্যা আসে কত বলো তো? 4 টু দি পাওয়ার 3। এটার आंसर কত আছে? 64। এখন এই 64 কি ভাইয়া 20 এর বড় না ছোট? বড়। বড়। তার মানে তোমার অবশ্যই কয়টা নিতে হবে? তিনটা কইরা নিতে হবে কোডনে, ঠিক আছে? চারটা নেওয়ার দরকার নাই, কারণ অলরেডি আমার সংখ্যা 20 পার হয়ে গেছে। সো চারটা নেওয়ার দরকার নাই। আর একটা কেন নিব না এটা বুঝতে পারছি, ঠিক আছে? আচ্ছা এবার সামনে যাই, এবার আমরা সামনে যাই। আচ্ছা ওকে ঠিক আছে। এখন ভাই আমি ওই যে যেটা বুঝাইতেছিলাম যে প্রত্যেকটা অ্যামিনো অ্যাসিডের জন্য আলাদা আলাদা কোডন আছে। এই কোডনগুলোর বৈশিষ্ট্য আমি পড়াবো, সমস্যা নাই। তুমি দেখো এই যে দেখো, যদি ভাইয়া ইউ 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 এই কোডটা থাকে তখন এটা কি অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে? ফিনাইল অ্যালানিন। এই যে পিএইচই দিয়ে বুঝাইছে ফিনাইল অ্যালানিন। যদি ভাইয়া ইউ ইউ এ এইরকম থাকে তাহলে এটা নির্দেশ করে লিউসিন। ইউ ইউ জি ইউ লিউসিন। আচ্ছা ভাইয়া আমাদের মোট কোডন সংখ্যা কয়টা দেখলাম আমরা? 64টা দেখলাম না ভাইয়া? মোট কোডন সংখ্যা কয়টা দেখলাম? 64টা কোডন। এটার মধ্যে তিনটা হইলো স্টপ কোডন। স্টপ কোডন মানে কি আমি বলতেছি। স্টপ কোডন হইলো এটা হইলো ট্রান্সলেশন থামানোর মেসেজ, স্টপ কইরা দাও। এটা কোনো অ্যামিনো অ্যাসিড নির্দেশ করে না, এটা জাস্ট একটা মেসেজ দেয় রাইবোজোমরে যে তুমি এখানে স্টপ হয়ে যাও। এটারে বলে স্টপ কোডন। রাইবোজোমে যখন ওইটা আসে তখন রাইবোজোম বুঝতে পারে আমার এই জায়গায় স্টপ হয়ে যেতে হবে। তো স্টপ কোডন কি কি দেখো, ইউএএ, ইউএজি, ইউজিএ। দেখছো এখানে স্টপ লেখা।
UAA UAG UGA এটা হলো স্টপ কোডন। এর বাকি বাদে ভাইয়া 63টা কোডন আছে না, সরি 63টা না 61টা কোডন আছে না ভাইয়া, যদি আমি স্টপ কোডনের বাদ দেই, তাই না? আচ্ছা তাহলে দেখো 61টা কোডন আছে কয়টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য? 20টা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করার জন্য। তার মানে ভাইয়া নিশ্চিত তোমার একটা অ্যামিনো অ্যাসিডকে নির্দেশ করতে একাধিক কোডন আছে। জিনিসটা কি এটাই বলে না ভাইয়া? তোমার কোডন আছে 61টা, তোমার অ্যামিনো অ্যাসিড আছে 20টা, তার মানে তুমি প্রতিটা অ্যামিনো অ্যাসিডের জন্য কি ভাইয়া একটার বেশি কোডন পাইতেছো, তাই না? হ্যাঁ, এই কারণেই দেখো এই জায়গায় এখানে নেই, দেখো এখানে কোডন কিন্তু একাধিক হইতে পারে। যেমন দেখো CUU একটা কোডন, CUC একটা কোডন, CUA একটা কোডন, CUG একটা কোডন, কিন্তু সবগুলা কোডনই কোন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতেছে? LEU মানে লিউসিন অ্যামিনো অ্যাসিড নির্দেশ করতেছে। সো অ্যাকচুয়ালি এই কোডনগুলা এক একটা মেসেজ যে তুমি এই অ্যামিনো অ্যাসিড বসাও। আমার কথা কি ভাই ক্লিয়ার? এতটুকু কি ক্লিয়ার? হ্যাঁ ক্লিয়ার। আমি কি আগাবো ভাই? বাকি সবাই যারা আছো এটা কি মুখস্থ রাখবো? কোনটা? এটা না 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 ভাই, এটা আমি দাগাই দিব ভাই, মানে এটা জানার, এটা জাস্ট জানা রাখবা যে তোমার কোন অ্যাকচুয়ালি এই কোডনগুলো কি নির্দেশ করে, মেসেজ। আমি এখানে দাগাই দিব, বুঝছো, যে কোন কোন কোডনগুলো তোমার লাগবে। বেশি না, 4-5টা কোডন দাগাই দিব, আর লাগবে না, ঠিক আছে? এটা মনে রাখতে পারবা না ভাইয়া, মাথা নষ্ট হয়ে যাবে তোমার। আচ্ছা এখন আসো তাহলে ভাই, এখন আমি ট্রান্সলেশনে যাই। ভাই সবাই কি এতটুকু ক্লিয়ার? কোডন নিয়ে কি ধারণা সবার ক্লিয়ার ভাই? আমি আগাবো। ক্লিয়ার। এই যে জুবায়ের যে আছে, জুবায়ের তুমি বুঝতে পারছো ভাইয়া? প্রাঞ্জল সাদ? জি ভাইয়া বুঝছি। ওকে ঠিক আছে, আগাচ্ছি। এবার ভাইয়া দেখো আমরা ট্রান্সলেশনে যাই। এবার জিনিসটা তোমার কাছে ইজি লাগবে। এটা হলো বেসিক, এখন আমরা যাব ট্রান্সলেশনে। আচ্ছা এবার আসো ট্রান্সলেশনে যাই। তাহলে দেখো ট্রান্সলেশন মানে কি? mRNA এর কোডন অনুযায়ী আমার প্রোটিন তৈরি করতে হবে, mRNA এর বেস সিকোয়েন্স অনুযায়ী প্রোটিন তৈরি করতে হবে। আমরা জানি ভাইয়া রাইবোজোমের কয়টা ইউনিট আছে ভাইয়া? 2টা ইউনিট, একটা ছোট ইউনিট আর একটা বড় ইউনিট, তাই না? যদি প্রকৃত কোষের ক্ষেত্রে দেখি এটা হলো 40S ইউনিট, আর যদি তোমার প্রকৃত কোষের ক্ষেত্রে বড়টা কি ভাইয়া? 60S ইউনিট, তাই না? এই যে এটা হলো 40S টুকরা আর এটা হলো 60S টুকরা। এতটুকু ভাইয়া বোঝা গেছে? ক্লিয়ার দেখা যাচ্ছে? আচ্ছা এখন দেখো ভাইয়া, আমি হলো mRNA এর মধ্যে দেখো কোন mRNA, ছোট mRNA না বড় mRNA? দেখো ছোট mRNA এর মধ্যে একটা স্ক্যানার আছে, দেখছো? এই স্ক্যানারটার নাম কি বলো তো ভাইয়া? mRNA স্ক্যানার। দেখা যাচ্ছে এটার নাম হলো mRNA স্ক্যানার। তার মানে ছোট যে mRNAটা আছে, এই ছোট mRNAটা হলো তোমার, ছোট যে mRNAটা আছে, এই ছোট mRNAটা এই যে স্ক্যানার আছে, এই স্ক্যানার দিয়া এটারে রিড করতে পারে। অর্থাৎ এটারে তোমার রিড করা মানে কি? এটারে পড়তে পারে যে CGUA CGUA UGUU এরকম পড়তে পারে। তাহলে mRNA স্ক্যান করে বা পরে হইলো আমাদের ছোট রাইবোজোমাল ইউনিট। আর বড় রাইবোজোমাল ইউনিটে দেখো 3টা বড় বড় জোন আছে, দেখছো? 3টা বড় বড় তোমার স্থান আছে বা জোন আছে, বা তুমি বলতে পারো 3টা বড় বড় পকেট আছে, পকেট। এই 3টা পকেটের মধ্যে একটারে বলে ই পকেট, একটারে বলে পি পকেট, আরেকটাতে বলে এ পকেট। এ পকেট দিয়া বলে, এই পকেটের নাম হইলো ভাইয়া দেখো অ্যামিনো অ্যাসাইল সাইট। অ্যামিনো অ্যাসাইল সাইট মানে এইখানে অ্যামিনো অ্যাসিড এসে বসে, ঠিক আছে? পি পকেটরে বলছে ভাইয়া পেপটাইডিল সাইট, পি পকেটরে বলছে হইলো পেপটাইডিল সাইট, পি দিয়া পেপটাইড। ভাই একটা অ্যামিনো অ্যাসিড আর আরেকটা অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ডটা থাকে, এই বন্ডটার নাম কি ভাই বলো তো? হ্যাঁ, এই শোনো, একটা অ্যামিনো অ্যাসিড আর আরেকটা, যেমন দেখো একটা কার্বোহাইড্রেট বা একটা গ্লুকোজ আর একটা গ্লুকোজের মধ্যে যে বন্ডটা থাকে, ওই বন্ডটারে কি গ্লাইকোসাইডিক বন্ড বলে না? নাম শুনছো? গ্লুকোজ আর গ্লুকোজের মধ্যে বন্ডে বলে গ্লাইকোসাইডিক বন্ড। তেমনি অ্যামিনো অ্যাসিড আর অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ডটা থাকে, মানে যে বন্ধনটা থাকে, এটারে বলে পেপটাইড বন্ড। কি বলে ভাইয়া? পেপটাইড বন্ড, এটারে বলে পেপটাইড বন্ড। তাহলে পেপটাইডিল সাইটের কাজ কি জানো? যখন টিআরএনএটা পেপটাইডিল সাইটে আসে, তখন আগের যে অ্যামিনো অ্যাসিড আছে আর পরের যে অ্যামিনো অ্যাসিড আছে, এটার মধ্যে পেপটাইড বন্ড তৈরি হয়। এই কারণে দেখো এখানে হলুদ কালার একটা এনজাইম আছে, এই হলুদ কালারের এনজাইমের নাম দেখছো? নাম কি? পেপটাইডিল ট্রান্সফারেজ। পেপটাইডিল ট্রান্সফারেজ কি করে? পেপটাইড বন্ড তৈরি করে, ঠিক আছে?
আচ্ছা, তারপরে আমরা দেখছিলাম না ভাইয়া যে টিআরএনএ যখন অ্যামিনো অ্যাসিডটা ডেলিভারি করে দেয়, যখন পেপটাইড বন্ড ফর্মেশন হয়ে যায়, তখন টিআরএনএ এর মাথা থেকে অ্যামিনো অ্যাসিডটা সইরা যায়, এরপরে কি টিআরএনএ এর মাথাটা খালি হয়ে যায়। যখন টিআরএনএ এর মাথাটা খালি হয়ে যায় তখন কি ওর রাইবোজোমে বসে থাকার কোনো দরকার আছে? তখন সে নতুন অ্যামিনো অ্যাসিড খুঁজবে। ইয়েস, এই কারণে কি সে রাইবোজোম থেকে ভাইয়া বের হয়ে যাবে না? হ্যাঁ, যখন এই যে যেই জায়গা থেকে সে বের হয়ে যায় ওই জায়গাটার নাম হলো ই পকেট। ই দিয়ে কি বুঝাইছে ভাইয়া? এক্সিট সাইড। এক্সিট সাইড, ঠিক আছে, ই দিয়ে বুঝাইছে এক্সিট সাইড, যে এইখান থেকে এই যে টিআরএনএটা বিদায় হয়ে যায়। সো আমি এখন দেখাই যে ট্রান্সলেশন প্রক্রিয়াটা কিভাবে সংগঠিত হয়। খেয়াল করো, প্রথমে আমার কাছে এমআরএনএ আসলো, এরপরে তোমার হলো এটা এই এমআরএনএ স্ক্যানার হইলো তোমার এই যে রাইবোজোমের যে ছোট ইউনিটটা আছে তোমার 40S ইউনিট, এটা হলো এটা রিড করা শুরু করবে, এটারে রিড করবে। রিড করতে করতে ধরো এখানে আসলো, এখানে আইসা ভাইয়া কি কোডন আছে? সিজিইউ, তাই না ভাইয়া? সিজিইউ কোডন আছে। তাহলে কি ভাইয়া এই অনুযায়ী অ্যামিনো অ্যাসিড বসানোর কথা না? এখন টিআরএনএ আসার কথা, অ্যামিনো অ্যাসিড বসার কথা, তাই না ভাইয়া? জিসিএ হবে অ্যান্টিকোডন। হ্যাঁ, তাহলে এই অনুযায়ী ভাইয়া জিসিএ অ্যান্টিকোডন হয়ে আইসা এখানে একটা অ্যামিনো অ্যাসিড বসার কথা, কিন্তু ভাইয়া এখানে কোনো অ্যামিনো অ্যাসিড বসে না। কারণ কি জানো ভাইয়া? কারণ এখনো স্টার্ট কোডন আসে নাই। স্টার্ট কোডন ভাই আমি বলছিলাম না যে আমাদের তিনটা কোডন আছে, যেটা স্টপ কোডন আছে, যে তোমার ট্রান্সলেশন থামানোর মেসেজ দেয়। তিনটা কোডন কি কি ছিল ভাইয়া বলো তো? ইউএএ, ইউএজি, ইউজিএ। এই তিনটারে আমি কি বলছিলাম? স্টপ কোডন, এটা হলো থামার মেসেজ দেয়। আর আরেকটা আছে স্টার্ট কোডন, একটা কোডন হলো স্টার্ট কোডন। স্টার্ট কোডনটা কি জানো ভাই? এইইউজি। এই চারটা কোডন ভাই তোমাদের মনে রাখা লাগবে, মাস্ট। এইইউজি হলো কি জানো? স্টার্ট কোডন। স্টার্ট কোডন। এখন এইইউজি আবার একটা অ্যামিনো অ্যাসিডও নির্দেশ করে, মানে সে একাধারে স্টার্টিং এর মেসেজও দেয়, আবার একটা অ্যামিনো অ্যাসিডরেও আনতে বলে বা অ্যামিনো অ্যাসিডও নির্দেশ করে। এই অ্যামিনো অ্যাসিডের নাম হলো মেথিওনিন। যেই পর্যন্ত ভাইয়া এমআরএনএ, যেই পর্যন্ত এই যে রাইবোজোমের এমআরএনএ স্ক্যানার এইইউজি না পাবে, ওই পর্যন্ত সে ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করবে না। সে এখানে প্রথমে আসছে, প্রথমে কি পাইছে? সিজিইউ পাইছে। সেই অনুযায়ী তার অ্যামিনো অ্যাসিড বসানোর কথা, কিন্তু সে বসায় নাই, কারণ সে এখনো শুরুর নির্দেশটা পায় নাই। শুরুর নির্দেশটা হলো এইইউজি। যখন সে এইইউজিটা পাবে তখন সে ট্রান্সলেশন শুরু করবে। বাকি যতগুলা সে রিড করবে ওইগুলা ফাও, ওগুলা জাস্ট রিড কইরা ছাইড়া দিবে। যখনই এইইউজি পাবে তখনই ট্রান্সলেশন শুরু করবে। আর ট্রান্সলেশন শুরু করার কোডন হলো এইইউজি, আবার এইইউজি একটা অ্যামিনো অ্যাসিডও নির্দেশ করে, যেটার নাম হলো মেথিওনিন। এই কারণে ভাইয়া মনে রাখবা, যে কোনো প্রোটিন তৈরি হওয়ার পরে এর সর্বপ্রথম বা সবার শীর্ষের অ্যামিনো অ্যাসিডটা কি থাকে? অলওয়েজ মেথিওনিন থাকে। বুঝতে পারছো? যত আমাদের বডিতে যত প্রোটিন তৈরি হয়, এই প্রোটিনের ইনিশিয়ালি সবার আগে মাথার দিকের অ্যামিনো অ্যাসিডটা, প্রথম অ্যামিনো অ্যাসিডটা কোন থাকে? কি থাকে? সবগুলা প্রোটিন, সবগুলা যত প্রোটিন আছে সবগুলা প্রোটিনের প্রথম অ্যামিনো অ্যাসিডটা কি ভাইয়া? মেথিওনিন। ঠিক আছে? কারণ কি স্টার্ট তো ওইখান থেকেই হয়, এই কারণে এটারে প্রথম অ্যামিনো অ্যাসিড বলে। এখন ভাই আমি সামনে যাই, এবার তুমি বুঝবা যে মেশিনের জিনিসটা কি, এটা বুঝবা। দেখো তোমার এটা সিজিইউ পাইলো, তাইলে তো ভাই এখন শুরু করবে না, কারণ সিজিইউ স্টার্ট করুন না। তারপরে সে আসলো, এবার সে কি পাইলো ভাই বলো তো? এসিইউজি পাইছে। ভাই এসিজি কি স্টার্ট করুন না এইইউজি স্টার্ট করুন? বলো, এসিজি কি স্টার্ট করুন? হবে না, এইইউজি। হ্যাঁ, তাহলে তো এখানে কিছুই করবে না, তাহলে আবার একটু সামনে আসবে, আবার একটু সামনে আসতে আসতে ফাইনালি দেখবে এই জায়গায় কিছুই পাবে না। ফাইনালি দেখো এই জায়গায় এইইউজি পাওয়া গেছে, দেখছো? দেখছো ভাই এইইউজি পাওয়া গেছে যে? আচ্ছা, তাহলে এইবার ভাইয়া ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হবে, কারণ এই জায়গায় হলো এইইউজি পাওয়া গেছে। এইবার হলো ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হবে। এই পর্যন্ত যা যা রিড করছে এগুলা সব ফাও, এগুলা কোনো কাজের না। ঠিক আছে? এগুলা কোনো দরকারই নাই। ঠিক আছে? এগুলা সব ফাও। সো এইখান থেকে ভাইয়া ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু হবে। এইবার এই এইইউজি এর যে কোডন আছে, এই কোডন অনুযায়ী একটা ইনিশিয়েশন ফ্যাক্টর এসে যুক্ত হয়। ইনিশিয়েশন ফ্যাক্টর কি করে জানো? এই বড় রাইবোজোম আর ছোট রাইবোজোম তারা যুক্ত করে দেয়। জিটিপি হাইড্রোলাইসিস বা মানে শক্তি প্রয়োগের মাধ্যমে এই বড় রাইবোজোমের ইউনিট আর ছোট রাইবোজোমের ইউনিটটারে যুক্ত করে দেয়। ঠিক আছে? বলো ভাই, বলো।
হ্যাঁ হ্যাঁ, ইনিশিয়েশন ফ্যাক্টর মানে এটা হলো বড় রাইবোজোমের ইউনিট আর ছোট রাইবোজোমের ইউনিটটা যুক্ত করে দেয়। দেখো এই পর্যন্ত কিন্তু আসছে বড় রাইবোজোম ছাড়া, যখনই নাকি এইইউজি কোডনটা পাইছে তখন সে বড় রাইবোজোমটা ডাক দিছে, এইবার সে ট্রান্সলেশন প্রক্রিয়া শুরু করবে। এবার দেখো এইইউজি এর যে কোডন আছে, এই কোডন অনুযায়ী একটা অ্যান্টিকোডনওয়ালা টিআরএনএ তোমার কাছে ধরো এই জায়গায় ফ্লোট করতেছে। ধরো এর অ্যান্টিকোডন কি হবে বলো তো? এর অ্যান্টিকোডন হবে ইউ, তারপরে তোমার এ, আর এটা কি সি। তাহলে এর অ্যান্টিকোডন ধরো ইউএসি, এবং এর মাথায় দেখো একটা অ্যামিনো অ্যাসিড আছে। অ্যামিনো অ্যাসিডের মধ্যে আমি এম লিখছি, এম দিয়ে কি বুঝাইছি ভাই আমি? মেথিওনিন। মেথিওনিন হলো একটা অ্যামিনো অ্যাসিড, ঠিক আছে? সো একটা অ্যামিনো অ্যাসিড আছে এটার মাথায়, স্বাভাবিক এইইউজি কোডনের অ্যামিনো অ্যাসিড মেথিওনিন হবে, এটা ফিক্স। তাহলে এটার কোডন অ্যান্টিকোডনটাও ফিক্স। এবার দেখো ইউএসি অ্যান্টিকোডন এসে আস্তে কইরা তোমার এই এইইউজি এর সাথে যুক্ত হয়। কোন সাইটে এসে যুক্ত হয় ভাইয়া? এই সাইটটার নাম কি ছিল? অ্যামিনো অ্যাসাইল সাইট। আচ্ছা, এখানে এসে যুক্ত হইলো। যুক্ত হওয়ার পরে তারপরে সে কি করবে? এই যে এমআরএনএ স্ক্যানার আরেকটু সামনে আসবে, পরেরটারে রিড করবে। পরে দেখো কি কি কোডন পাইছে? ও কোডন পাইছে যে ইউইউসি। তাহলে ওই অনুযায়ী তার আর একটা অ্যান্টিকোডন দরকার। ওই অ্যান্টিকোডনের কোডন ইটা কি হবে? তোমার হবে এ এ, আর এখানে হবে কি সি এর জায়গায় জি। তো তোমার ধরো এখানে একটা টিআরএনএ আছে যেটার তোমার অ্যান্টিকোডন হলো এএজি, এই কারণে এটা এখানে বসতে পারবে। এখন এএজি অ্যান্টিকোডন বহনকারী অ্যামিনো অ্যাসিড হলো যে পিএইচ মানে ফিনাইলঅ্যালানিন। তাহলে ফিনাইলঅ্যালানিন সে এখন একবারে নিয়ে এসে আস্তে করে অ্যামিনো অ্যাসিড সাইডে বসে যাবে। এবং ভাইয়া দেখো এটা যখন নাকি এই যে এই কোডন থেকে এই কোডনের সামনের দিকে গেছে, তখন দেখো টিআরএনএটা কি এ সাইড থেকে পি সাইডে চলে আসছে না? খেয়াল করছো? টিআরএনএটা কিন্তু এ সাইড থেকে পি সাইডে চলে আসছে, ঠিক আছে? এরপরে তাহলে এ সাইড খালি হয়ে গেল। এবার এ সাইডে যে তোমার কোডন আছে ওই অনুযায়ী আরেকটা টিআরএনএ এসে এ সাইডে বসে, ঠিক আছে? এ সাইডে বসে। এরপরে কি হয় দেখো, এরপরে দেখো এই যে একটা অ্যামিনো অ্যাসিড আছে, এই যে আরেকটা অ্যামিনো অ্যাসিড আছে, আর মাঝখানে এখানে হলুদ কালারের একটা এনজাইম আছে। এই হলুদ কালারের এনজাইমটার নাম জানি কি ছিল ভাইয়া? পেপটিডাইল ট্রান্সফারেজের কাজ জানি কি ছিল ভাইয়া? পেপটাইড বন্ড গঠন করা। তাহলে দেখো এই যে এই অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিড দুইটার মাঝখানে পেপটাইড বন্ড গঠন করে দেয়। এবার দেখো পেপটাইড বন্ড গঠন হয়ে গেল। দেখো আমি দেখাইতেছি, এই যে দেখো এখানে দেখো অ্যানিমেশনে আছে, হ্যাঁ দেখো দুইটার মাঝখানে সে পেপটাইড বন্ড গঠন করে দেয় কালো কালার। এইবার কি করবে? এইবার এ হলো আরেকটু সামনে আগাবে, এ হলো আরেকটু সামনে আগাবে, সামনে আগাইলো। আচ্ছা, পেপটাইড বন্ড কেমনে গঠন হয় এটা দেখাইছে। দেখো অ্যামিনো অ্যাসিডের, আচ্ছা এটা এখন বুঝবা না, এটা কোষ রসায়ন পড়লে বুঝবা যে এটার থেকে বন্ড আলাদা হয়ে যায় আর ওইটার বন্ডই আসলে ওইটার সাথে যুক্ত হয়। যাই হোক, তাহলে এইটা হলো তোমার পেপটাইড বন্ড গঠন করছে। এখন দেখো, এখন হলো আচ্ছা একটু দেখাই তোমরা কোষ রসায়ন। আচ্ছা যাই হোক, এটা তোমাদের একটু দেখাই। দেখো এটা কি ভাইয়া সিসিএ না? এই সিসিএ এর সাথে এই যে মেথিওনিন অ্যামিনো অ্যাসিডটা যুক্ত আছে। এখন অ্যামিনো অ্যাসিডের দুইটা বাহু থাকে ভাই। অ্যামিনো মানে কি বলতো? অ্যামিনো মানে NH2, ঠিক আছে? আর অ্যাসিড মানে কি বলতো? COH। তার মানে অ্যামিনো অ্যাসিড মানে এটার এক সাইডে COOH থাকবে, আরেক সাইডে হলো NH2 থাকবে, ঠিক আছে? অ্যামিনো অ্যাসিড, এটা হলো NH2 হলো অ্যামিনো গ্রুপ, আর এটা হলো অ্যাসিড গ্রুপ, অ্যামিনো অ্যাসিড। ঠিক দেখো ভাইয়া মেথিওনের ক্ষেত্রেও সেম। এই মেথিওনের এক সাইডে দেখছো এই যে COO আছে, COO, আরেকটা যে H ওইটা তৈরি করে সেইখানে টিআরএনএ এর সাথে বন্ড গঠন করছে, মানে ওই H হইলো পানি হিসেবে বের হয়ে গেছে টিআরএনএ এর সাথে বন্ড গঠন করার জন্য। এরপরে আরেক সাইডে দেখো NH2 আছে, দেখো NH2। এখন কি হয়, একটা পানি যখন এই যে দেখো পানি হারায় আসে এই যে বন্ডটা গঠন করে। এখন এটা তো গেল গা, হ্যাঁ এরপরে কি হয়, এই পানি যুক্ত করে এই বন্ডটা ভাঙা দেয়, যার কারণে দেখো আবার COOH হয়ে যায়। এরপরে কি হয়, এই যে COOH আছে আর এই যে NH এর H আছে, এইটা মিলা কি ভাই OH আর H মিলে কি পানি হিসেবে বের হয়ে যেতে পারে না ভাই? এবার দেখো যদি পানি হিসেবে বের হয়ে যায় তখন এই যে এটার সাথে একটা বন্ড ক্রিয়েট হয়, এই যে এই কার্বনের সাথে এই নাইট্রোজেনের একটা বন্ড ক্রিয়েট হয়, এই বন্ডটারই বলে পেপটাইড বন্ড। কথা বুঝতে পারছো ভাইয়া?
বুঝা গেছে? জি ভাইয়া বুঝছি। আচ্ছা আমি সামনে আগাই ভাইয়া, তোমরা যদি যারা এটা না বুঝছো এটা কোনো সমস্যা নাই, যখন আমি কোশ্চেন হ্যাঁ এই যে ডিফারেন্ট যে আনসার হ্যাঁ তো আসলে একটা এমএনএ আসছিল না, বুঝি নাই ভাই, আবার একটু বলো তো, একটু লাউডলি বলো তো ভাইয়া। যে আগে যে মানে ডিফারেন্ট যে আনসার ওজন কি সেট আসলো, বর্তমানে এমএনএ অ্যাসিড তো আগে মানে ভেঙে গেছে, এমএনএ সরে গেছে, ওই এমএনএ অ্যাসিড ওই এমএনএ অ্যাসিড সাথে পেপটাইড বন্ড করছে। হ্যাঁ হ্যাঁ যে এমএনএ অ্যাসিড ওর মানে আগে যে টিআরএনএ ওটা এমএনএ অ্যাসিড নাই। হ্যাঁ ওটা তো খালি, এটা খালি কিন্তু ভাইয়া, দেখছো মাথা খালি, হ্যাঁ জি জি মাথা খালি, ঠিক আছে, এটা খালি। দেখো এখানে দেখলেই বুঝবা, এই যে দেখো এটার মাথা খালি হয়ে গেছে, দেখছো আলাদা হয়ে গেছে। যখন পেপটাইড বন্ড গঠন করে তখন তো এটার সাথে আলাদা বন্ড, মানে প্রশ্ন হবে একটা বন্ড ভাঙলে আরেকটা বন্ড গঠন হয়, তাই না? তোমার যখন তোমার একটা মেয়ের সাথে ব্রেকআপ হবে তারপরেই তো তুমি আরেকটা মেয়ের মানে অ্যাপ্রোচ করবা, তাই না? এমনি তো আর অ্যাপ্রোচ করবা না। তাহলে একটা বন্ধন ভাঙলে আরেকটা বন্ধন গঠন হয়, তো যখন টিআরএনএ এর সাথে বন্ডনটা ভাঙে তখন এই পেপটাইড বন্ডটা গঠন হয়, ঠিক আছে? আচ্ছা এরপরে আসো তোমার এই টিআরএনএ গেল এখানে বসলো, এবার দেখো এটা কি, এই যে টিআরএনএটা আছে ভাইয়া, এটা কি এক্সিট সাইডে চলে আসছে না? দেখো তো জি ভাইয়া জি ভাইয়া। এক্সিট সাইডে আসলে এটা কি করবে, বিদায়, এটা বিদায় চলে গেছে। এবার দেখো খালি হাতে চলে গেছে। এরপরে দেখো এই কোডন অনুযায়ী আরেকটা বসছে। এরপরে ধরো এটা আরেকটু সামনে, এটার সাথে আরেকটা বন্ড গঠন করবে, কারণ কি এখানে পেপটাইডের ট্রান্সফারেজ আছে, বন্ড গঠন করবে। বন্ড গঠন করার পর এইটা স্ক্যান করে আরেকটু সামনে যাবে, ঠিক আছে? এটা হলো স্ক্যান করে আরেকটু সামনে যাবে, আরেকটা কোডনে আসবে। এখন দেখো এটার মাথা খালি হয়ে গেছে, তাই এটা বিদায়, আবার এটা আসলো, ঠিক আছে? এবার এই কোডন অনুযায়ী আরেকটা অ্যামিনো অ্যাসিড আসলো, এবার এটার সাথে পেপটাইড বন্ড গঠন হইলো। তারপরে তোমার আরেকটু সামনে যাবে। হলুদটা ভাইয়া উপরে। এই হলুদটার নাম হইলো ভাই একটা এনজাইম। এই হলুদটারই তো বলতেছি আমি পেপটাইডিল ট্রান্সফারেজ। মানে এই যে ভাইয়া বন্ধনটা গঠন করতেছে, এই বন্ধন গঠনের জন্য একটা এনজাইম দরকার না? এই এনজাইমটাই হলো পেপটাইডিল ট্রান্সফারেজ। এই যে ভাইয়া এই যে অ্যামিনো অ্যাসিড আর এই অ্যামিনো অ্যাসিডের মধ্যে যে বন্ধনটা হইতেছে, এটার জন্য তো একটা প্রভাবক দরকার, এনজাইম দরকার, ওইটার নামই হলো পেপটাইডিল ট্রান্সফারেজ। আচ্ছা এরপরে আসো তোমার এটা ভাই এইভাবে হইতে থাকে, সামনে যাইতে থাকে, স্ক্যান করতে থাকে, এই কোডন অনুযায়ী অ্যান্টিকোডন চুজ করে নিয়ে আসে, এভাবে টিআরএনএ আসতে থাকে, আর এক্সিট সাইটে একটা একটা করে টিআরএনএ বিদায় হইতে থাকে, খালি হাতে বিদায় হইতে থাকে। দেখো এগুলোর মাথায় কোনো নাই, তোমার কি নাই, কোনো অ্যামিনো অ্যাসিড নাই। এরপরে ভাইয়া এই টিআরএনএ গুলো কি করে ভাইয়া, সাইটোপ্লাজমে চলে আসে। সাইটোপ্লাজমে একটা এনজাইম থাকে, এনজাইমটার নাম কি বলো তো ভাইয়া? এনজাইমটার নাম হলো অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেসিস, অ্যামিনো অ্যাসাইল টিআরএনএ সিনথেটেস, ঠিক আছে? এই এনজাইমটা কি করে, এই এনজাইমটার কাছে তোমার থাকে হইলো এর যে অ্যান্টিকোডন, এর অ্যান্টিকোডন অনুযায়ী একটা অ্যামিনো অ্যাসিড থাকে, আর এটা তো চলে আসলো হইলো এখানে চলে আসলো। এখন এখানে যখন চলে আসে তখন এই যে দেখো এই হলো টিআরএনএটা, তখন এই অ্যামিনো অ্যাসিডটাকে এই তোমার এটার মাথায় যুক্ত করে দেয়, তখন এটা আবার অ্যাক্টিভেটেড টিআরএনএ হয়ে যায়। সো এটার মাথায় যুক্ত করে দিলে এখন আবার এটার মাথায় অ্যামিনো অ্যাসিড আছে, সো আবার এটা অন্য জায়গায় যে আরেকটা ট্রান্সলেশন হইতেছে ওইখানে সে অ্যামিনো অ্যাসিড বহন করে নিয়ে যেতে পারে। আমার কথা বুঝতে পারছো ভাই? রাইবোজোম তো আর তোমার একটা থাকে না কোষে, অনেকগুলো থাকে। সো অনেকগুলা রাইবোজোমের অনেকগুলা টিআরএনএ দরকার পড়ে ট্রান্সলেশনের জন্য, ঠিক আছে? সো এভাবে একটা একটা করে ট্রান্সলেশন হয়, একটা একটা করে নিয়ে যায়। আচ্ছা তাহলে দেখো আমি হইলো এটা গঠন করলাম, তারপরে হইলো আবার সামনে গেল, ওই অনুযায়ী দেখো এখানে যে সামনে গেল ভাইয়া, তারপরে সামনে আসলো, দেখো এই যে এই জায়গায় কোডনটা আছে, যেই কোডনটা আসছে ওই কোডনটা কি ভাইয়া, পড়ো তো একটু পড়ো, এই কোডনটার নাম কি? ইউএজি ভাইয়া কি ছিল ভাইয়া? ইউএজি কি স্টপ কোডন ছিল না ভাইয়া? তিনটা স্টপ কোডন বলছিলাম, যে ইউএএ, ইউএজি, ইউজিএ, এটা হলো স্টপ কোডন। তাহলে ভাই এটা তো স্টপ কোডনে চলে আসছে, তাহলে এখন কি হবে জানো? এখন হলো ট্রান্সলেশনটা আর হবে না, এখন এইখানেই স্টপ হয়ে যাবে। স্টপ কিভাবে হয়? একটা রিলিজ ফ্যাক্টর নামে একটা প্রোটিন আছে, রিলিজ ফ্যাক্টর আইসা এখানে বসে, বসার কারণে এই যে এ সাইডটা আছে, এই সাইডটা কি হয়ে যায়, ব্লক হয়ে যায়। এখন এই সাইডটা যদি ব্লক হয়ে যায় ভাইয়া, তাহলে কি কোনো টিআরএনএ এসে এই সাইডে বসতে পারবে না, আর পেপটাইড বন্ড হবে না। হ্যাঁ, তোমার টিআরএনএ এসে এই সাইডে বসতে পারবে না, যার কারণে ট্রান্সলেশনও হবে না। এবং এই রিলিজ ফ্যাক্টর আরেকটা কাজ করে, এই যে জিনিসটা আছে তোমার, এই যে টিআরএনএ এর সাথে এই যে লাস্ট যে এই যে সি, এই যে লাস্ট অ্যামিনো অ্যাসিডের যে বন্ডটা আছে, এই বন্ডটা ভাঙা দেয়। এই বন্ডটা ভাঙা দিলে কি ভাই, এই যে এটা চেইনটা আলাদা হয়ে গেল না?
বুঝতে পারছো? এই যে অ্যামিনো অ্যাসিড এই যে টিআরএনএ এর সাথে যে বন্ডটা আছে এই বন্ডটা ভাঙা দেয়, যার কারণে এই চেইনটা হলো আলাদা হয়ে যায়। এখন এই যে চেইনটা ভাইয়া, এই চেইনটারই তুমি কি বলবা বলো তো? এটা কি অনেকগুলো অ্যামিনো অ্যাসিড দিয়ে তৈরি না? এটার নামই হলো প্রোটিন। এটার নামই কি ভাইয়া? প্রোটিন, ঠিক আছে? সো এইভাবে হলো প্রোটিন তৈরি হয়। এবং প্রত্যেকটা প্রোটিনের ভাইয়া অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স আছে এই সিকোয়েন্স আলাদা আলাদা থাকে। ধরো আমাদের চুলের যে প্রোটিন স্ক্লেরোপ্রোটিন, এটার যে অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স এটা আলাদা। অন্য আরেকটা প্রোটিন ওইটার অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আলাদা। আমাদের চোখে যে রেটিনা যে অপসিন থাকে, ঠিক আছে, এই অপসিন প্রোটিনের সিকোয়েন্স আলাদা। আমার ব্লাডের মধ্যে যে প্লাজমা প্রোটিন থাকে অ্যালবুমিন, ওগুলার অ্যামিনো অ্যাসিডের সিকোয়েন্স আলাদা। এবং আলাদা আলাদা সিকোয়েন্স হওয়ার কারণে এদের গঠনও আলাদা হয়, কাজও আলাদা হয়। এবং এই যে ভাই অ্যামিনো অ্যাসিডের যে সিকোয়েন্স, এই যে এম এর পরে মেথিওনিনের পরে ফিনাইলঅ্যালানিন যুক্ত হইলো, তারপরে ভি দিয়া ভ্যালিন যুক্ত হইলো, এইচ দিয়া হিস্টিডিন যুক্ত হইলো, সি দিয়া সাইটোসিন। এই যে সিকোয়েন্স মেথিওনিন, ফিনাইলঅ্যালানিন, ভ্যালিন, হিস্টিডিন, সাইটোসিন, এই সিকোয়েন্সটা কার কারণে ভাইয়া নির্ধারিত হইছে? এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী এটা হইছে না ভাইয়া? বলো তো। আচ্ছা, এমআরএনএ এর সিকোয়েন্স অনুযায়ী হইছে। আচ্ছা, এমআরএনএ এর সিকোয়েন্স কার, মানে এমআরএনএ এর যে এই যে সিকোয়েন্সটা আসছে, এই যে তোমার কোডগুলো আসছে, এই যে সিকোয়েন্সটা আসছে, এই সিকোয়েন্সটা কার থেকে আসছে বলতো? এই মেসেজটা কার থেকে আসছে? ডিএনএ থেকে। ডিএনএ এর কোন সূত্রক থেকে? কোডিং সূত্রক নাকি নন কোডিং সূত্রক? বলো। এমআরএনএ এর যে সিকোয়েন্সটা আছে এটা কি কোডিং সূত্রকের মতো নাকি নন কোডিং সূত্রকের মতো? ইয়েস, কোডিং সূত্রকের মতো। আর নন কোডিং সূত্রকে এটা টেমপ্লেট হিসেবে ব্যবহার করে, যার কারণে এটা সিকোয়েন্স কোডিং সূত্রকের মতো। সো কোডিং সূত্র থেকে এই কোডটা আসছে, ওই কোড অনুযায়ী হলো এই প্রোটিনটা তৈরি হয়েছে। এবং এই প্রোটিন আমাদের বডিতে নির্দিষ্ট কোনো কাজ করে এবং নির্দিষ্ট কোনো কাজের কারণে একটা ইফেক্ট হয়, ঠিক আছে? একটা ইফেক্ট হয়। এই যে ইফেক্টের কারণে ভাইয়া আমরা ধরো আমাদের যখন রাগ হয় তখন হলো টেস্টোস্টেরনের যে এনজাইমগুলো আছে, সব এনজাইম কিন্তু প্রোটিন, তো টেস্টোস্টেরনের এনজাইমগুলো হলো বেশি সিনথেসিস হয়, তখন আমরা রাগান্বিত হই, অ্যাগ্রেসিভ হয়ে যাই, ঠিক আছে? তারপরে যখন ভয় পাই তখন অ্যাড্রেনালিন এর হরমোনগুলো বেশি সিনথেসিস হয়, মানে এগুলো সব প্রোটিন এগুলা। তাহলে দেখো আমাদের যে মানে ভাবটা এটা প্রকাশ পাইতেছে কিসের কারণে? প্রোটিনের কারণে। তাই প্রোটিনের আরেকটা নাম কি জানো? প্রোটিনের আরেকটা নাম হলো জীবনের ভাষা, ল্যাঙ্গুয়েজ অফ লাইফ, জীবনের ভাষা। অর্থাৎ তোমার বডিতে যেই প্রোটিন সিনথেসিস বেশি হবে তোমার বিহেভিয়ারটাও ওইরকম হবে। কথা বুঝতে পারছো ভাই সবাই? ক্লিয়ার? বুঝা গেছে ভাইয়া? ক্লিয়ার ভাই। আচ্ছা আচ্ছা ঠিক আছে। তাহলে ফাইনালি এই যে ট্রান্সলেশন প্রক্রিয়া শেষ হইলো। সো এটা হলো ট্রান্সলেশন। এরপরে দেখো এই যে খালি অ্যামিনো অ্যাসিড টিআরএনএ সিনথেসিস আসে, তারপরে অ্যামিনো অ্যাসিড টিআরএনএ এই যে মাথার মধ্যে অ্যামিনো অ্যাসিড দিয়ে দেয়, যার কারণে ভাই এটা আবার হলো অ্যাক্টিভেটেড হয়ে যায়। সো এটাই ছিল ভাই ট্রান্সলেশন। এখন আমি ট্রান্সলেশন থেকে কিছু প্রশ্ন করি ভাই। প্রশ্ন হইলো ভাইয়া যে আমাদের যে ট্রান্সলেশন প্রক্রিয়া হয়, এই ট্রান্সলেশন প্রক্রিয়াতে যে অ্যামিনো অ্যাসিড বসার যে মঞ্চ, এই মানে অ্যামিনো অ্যাসিড বসার যে সাইটগুলো আছে বা টিআরএনএ বসার যে সাইটগুলো আছে, এই সাইটগুলো রাইবোজোমের কোন ইউনিটে থাকে? বড় ইউনিট না ছোট ইউনিট? আবার চিন্তা করো, এ সাইট, পি সাইট, ই সাইট এগুলো কোথায় থাকে? বড় ইউনিট না ছোট ইউনিট? বড়টাতে থাকে। এই পকেটগুলো বড়টাতে থাকে। এমআরএনএ দেখো এই যে পকেটগুলো কিন্তু বড়টায় আছে, টিআরএনএ বসার যে পকেট। আর এমআরএনএ যে স্ক্যান করে এটা করে ছোট ইউনিট। আরেকটা বিষয় হলো ভাইয়া এই যে রাইবোজোমের, হ্যাঁ বলো। আচ্ছা, এই যে ভাইয়া রাইবোজোম, এই রাইবোজোমের মধ্যে একই সাথে কি কখনো দুইটা টিআরএনএ থাকতে পারে? না সরি, একই সাথে কি কখনো ভাইয়া তিনটা যে পকেট আছে, তিনটা পকেট কি একই সাথে কখনো ফিল আপ থাকতে দেখছো? কখনো কি একই সাথে ফিল আপ থাকতে দেখছো? কখনো কিন্তু দেখো নাই। দেখো যখনই তুমি দেখছো সব সময় কিন্তু দুইটা করে ছিল। কখনো কি তিনটা পকেটই একই সাথে ফিল আপ থাকে? তিনটা পকেট কিন্তু কখনো একই সাথে ফিল আপ থাকে না, ঠিক আছে? এটা প্রোগ্রেস হয় আর একটা করে পকেট হইলো, আর তোমার এটা চলে গেলে এটা চলে আসে।
সো মনে রাখবা যে এই যে এ সাইড, পি সাইড আর ই সাইড, এটা কখনো একই সাথে কখনো ফিল আপ থাকে না। অনলি দুইটা একটা রাইবোজোমের ট্রান্সলেশনের সময় হাইয়েস্ট কয়টা টিআরএনএ থাকতে পারে ভাইয়া? দুইটা টিআরএনএ থাকতে পারে। এই দুইটা কোশ্চেন একটু ট্রিকি, এই কারণে আমি ধরছি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তারপরে আরেকটা লাস্টের একটা আছে, কনসেপ্ট আছে। তোমরা কি ভাইয়া পলিরাইবোজোমের নাম শুনছো? পলিরাইবোজোম, হ্যাঁ পলিরাইবোজোম দেখতে কিরকম ভাইয়া বলো তো? মুক্তার মালার মতো। এখানে মুক্তাকে আর মালাটাকে বলো তো? এই যে দেখো মুক্তার মালার মতো আমি দেখাই, পলিরাইবোজোমের কাহিনীটা দেখাই। এই যে দেখো, এই যে ভাইয়া তোমার রাইবোজোম আছে, এই যে রাইবোজোমটা আছে, এটা কি একটা এমআরএনএ এর ভাইয়া অনেকগুলা রাইবোজোমের সাথে স্ক্যান করতেছে? অনেকগুলা রাইবোজোম এসে ঠিক একটা এমআরএনএ এরই স্ক্যান করতেছে। যখন ভাইয়া তোমার প্রোটিনের চাহিদা বেশি থাকে, তখন ভাইয়া এই দেখো একটা এমআরএনএ এরই রাইবোজোমগুলো এসে স্ক্যান করা শুরু করে। তাহলে আলটিমেটলি প্রোটিনগুলো সবগুলা কি হবে? সেম হবে না ভাইয়া? কারণ হইলো তোমার যখন ভাই বডিতে প্রোটিনের মানে চাহিদা বেশি থাকে, তখন তোমার আসলে এত মানে বইসা থাকার টাইম নাই, মানে এত তোমার স্লোলি প্রোটিন সিনথেসিস করার টাইম নাই যে একটা এমআরএনএ আসবে, এই একটা এমআরএনএ এর একটা রাইবোজোম স্ক্যান করে প্রোটিন তৈরি করবে, তারপরে আরেকটা আসবে। তখন কি হয় জানো? একই সাথে অনেকগুলা রাইবোজোম আইসা তোমার এমআরএনএ এইখান থেকে স্ক্যান করা শুরু করে আর সামনে আগাইতে থাকে। যখন সামনে আগায় তখন এইখানে আরেকটা রাইবোজোম আইসা বসে, তখন ওইটা আবার সামনে আগায়, যখন ওইটা সামনে আগায় তখন আবার আরেকটা রাইবোজোম এসে এখানে বসে। দেখো একটা একটা করে রাইবোজোম স্ক্যান করতেছে, সামনে আগাইতেছে, আর দেখো এই জায়গায় প্রোটিন তৈরি হইতেছে, সবুজ কালারের প্রোটিন তৈরি হইতেছে। সবাই কি বুঝতে পারছো ভাইয়া? এই জিনিসটারই বলে পলিরাইবোজোম। এখন এটা দেখতে কিরকম লাগতেছে ভাইয়া? মুক্তার মালার মতো লাগতেছে না? বলো তো। এখন আমার এইবার আনসার দাও যে এই জায়গায় মুক্তাটাকে আর মালাটাকে, মানে মুক্তাটাকে আর সুতাটাকে? মুক্তা হইলো রাইবোজোম, ঠিক আছে, আর সুতাটাকে এমআরএনএ, ঠিক আছে? সুতাটা হলো এমআরএনএ, মুক্তাটা হলো রাইবোজোম। আচ্ছা ঠিক আছে ভাই, এখন মনে হয় সময় শেষ। আমি তাহলে কালকে কিন্তু ভাই সবাই মনে রাখবা, কালকে কিন্তু আমি আরেকটা ক্লাস নিব, ঠিক আছে? রবিবার। ওকে ঠিক আছে ভাই, আল্লাহ হাফেজ।